ডকুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে। বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা US99 থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয়। লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিং এ রয়েছে। এদেশের অধিকাংশ লোক এই স্লোগান কিন্তু দিচ্ছে, ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও। আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে, আওয়ামী লীগ আবার চাইছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবাই ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত। বদিউল আলম মজুমদার, আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো, মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আওয়ামী লীগও যদি আজকের এই সবাই আসতে পারতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক, আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবাই ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নামি দামি সমন্বয়। প্রাণ খুলে একটু সমালোচনা করি, কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে। তো এই অ্যাক্টিভিটিসগুলো যারা করেছে তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল, কারোর মধ্যে সাহস ছিল। তো যারা বেশি সাহসী তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই, তারা প্রকাশ্যে আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ। বেশি মানুষ না, 12, 14, 15 জন। ইভেন খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন। এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো? গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে, খুবই আবেগ ঘনিত একটা চিঠি। তো সেই চিঠিটা নিয়ে আমি আসলে একটু সমালোচনাই করি, কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভালো মানুষ বা ভালো কর্মী, 100তে ধরেন 5 জন মানুষ জায়গা পাইছে বিভিন্ন কমিটিতে, 95 জন জায়গা পায় নাই। তো কমিটি তো 100 জনের 95 জন, তাহলে কারা? ওই যে হাইব্রিড, তেলবাজ, লুটেরা। এরা এখন কোথায়? 1 জন মানুষ এলাকায় নাই, বিদেশে টাকা পয়সা কামাইছে, বিদেশ থেকে বৈশা তারা বলতেছে তোমরা মাঠে নামো। কাদেরকে মাঠে নামাচ্ছে? এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন, তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে। কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের, সেই কারণে তারা এটা মাথায় দিছে, মানে নানান বক্তব্য আছে। এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে, দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় না? এই যে শামীম ওসমানের মতন যারা আছেন, ওবায়দুল কাদেরের মতন যারা আছেন, অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, গর্ত থেকে হুড়হুড় করে বের হয়ে আসবে, আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি 500, 1000। এখন বিএনপি দেখেন না, সেম কাহিনী। এগুলা কিন্তু পরিবর্তন এত সহজে হবে না। তো রাজপথে নেমে যাবে, উপর থেকে আইসা পটাশ করে বৈশা যাবে, দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে, প্রাড়ু গাড়ি চড়বে, তারপর পোলাপানি স্লোগান দেবে, কই গেলি রে গুন্ডারা, আইসেরে তোর বাবারা। তো এই যে তৃণমূল, এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে? সমালোচনা যদি দলের কেউ করছে, তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আমি তো সেই ব্যক্তি, তাই না? নিজে তো খাইছি একটা। কেন? আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি। তো যেই সমালোচনাগুলো করতাম, সেইগুলা কি ভুল করতাম না সঠিক করতাম? আজকে নিশ্চয়ই যারা রাজনীতিটা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো লোকগুলো জায়গা পাচ্ছে না। পলিটিশিয়ান যারা, তারা পোস্ট পদবি পাচ্ছে না, পাচ্ছে কারা? ব্যবসায়ী, গুন্ডা, পান্ডা, ওই অমুকের তমক, তমকের অমুক। তো এগুলা কইরা রাষ্ট্রেরও 12টা বাজাইছেন, আওয়ামী লীগ দলটারও 12টা বাজাইছেন, কারণ মুজিব কোট পইরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল। বাট প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল? এই কোটটা লাগায় 4টে স্লোগান দিলে, ফেসবুকে 5টা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে, টাকার বান্ডিল গেছে, একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে, কোটি কোটি টাকা লুটপাট, মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে। একই পথে, পরিবর্তন নাই।
বিএনপি 16 বছর বাইরে ছিল, কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনে হচ্ছে পুরো এলাকা আবার কিনা ফেলছে এদের বাপদাদা দিনের সম্পত্তি, যেটা আওয়ামী লীগ করে গেছে। তো কেউ কি শিক্ষা নিচ্ছে? শিক্ষা নিচ্ছে না। আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের, এদের মধ্যে যেই অভাব অনটন, দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলো রাস্তায় নামছে, এটা রাজনীতির সিস্টেম, বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা। তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী। আমি কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়িমোচ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই, ছাত্রলীগ সে যা বিভিন্ন জায়গায় পদ পদবীর সুযোগ নিছে, তারা তো রাজপথে নামছে। তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি, যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয়। গায়ে আমার জোর আছে ঠিক আছে, কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হয়। একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে এই একটা স্লোগান দিয়া ঠুস করে একটা গুলি এসে পুটুস করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস কি? আপনার পরিবারের খবর নিবেন না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে, ভুয়া মামলা, মানে ম্যাক্সিমামই ভুয়া মামলা। রাষ্ট্র এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এই যে মামলা খাচ্ছে, বাড়িঘর সাইরে এখন পলাতক। পরিবার কিভাবে চলবে? নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দর স্ট্যাটাস দিচ্ছে, আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করেন লাইক কমেন্ট পোস্ট, ভাই আবার আসবেন, এই করবেন সেই করবেন। এই জাতির শিক্ষা নাই তো, 500 টাকা খাওয়াই না জাতি আমরা। আপনি রাগন খুশি হন, বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন, ছেলে কি করে? রাজনীতি করে। তো রাজনীতি করার টাকা আসে কোত্থেকে? ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে? একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের 2-4-5 লক্ষ টাকা খরচ করে, একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে। তো এই টাকাটা রাজনীতি করে কেমনি উঠায়? জনগণের টাকা মারে। এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে দলগুলো আছে সেম কাহিনী, এর বাহিরে কিছুই না। আমাদের রাজনীতিবিদরা আসলে কবে শিখবেন, কবে পরিশুদ্ধ হবেন এটা জানেন। আর এই ধরনের সমালোচনা করতে গেলে আসলে ঝামেলা পাকায় সব সময়, বাট কথাগুলো না বললেও মাঝে মাঝে হজম হয় না, তাই না? আপনি দেখেন বিএনপির সময় যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন 16 বছর দেশের বাহিরে বউ বাচ্চা নিয়ে আরামা এসেছিলেন। তো নেতাকর্মীরা মারাটারা খাইয়া পরে আর রাজপথে নামে নাই, তাই না? ছাত্ররা এসে ঠেলা দিয়ে সরকার ফালানো লাগছে। তো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই জিনিসটা কয়েকদিন পরে চলে আসবে। যে কোনো জিনিস সেন্টিমেন্ট ইউজ করতে একটু বুঝাই ইউজ করেন, কারণ আপনি বিপদে বললে ফেসবুক একটি স্ট্যাটাসের বাহিরে আপনার পরিবারের জন্য এক বস্তা সাইল পাঠাবে না, আর আপনার মামলাটা লড়ার জন্য একটা উকিল দিবে না। একটা সময় লাগবে। তাড়াহুড়া ভালো না, তাড়াহুড়া। এই যে সাদ্দাম ওদিন এক লাইভে আসছে দেখলাম, আয়সা পটর পটর শুরু করছে। তো তে তো ভালোই আছে, 2-4-20-50 কোটি টাকা পকেটে নিয়ে ধরেন ইউরোপ আমেরিকার কোনো এক দেশে অথবা ভারতের খুব দুর্গম একটা কি বলা হয় যে দুর্গে বৈশা বৈশা এরকম কথা বলতেছে। কত আওয়ামী লীগের পোলাভাইন যে ধরেন খাড়ির নিচে, পুকুর পাড়ে, বাঁশঝাড়ের নিচে পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়া হাফ প্যান্ট খুলে যেতেছে। ছাত্রলীগ করতো, কিন্তু আসলে ছাত্রই না, লীগ করতো। এরকম ছাত্র দলেও আছে। তাড়াহুড়ার জিনিস ভালো না। অনেক বড় ঘটনা কিন্তু ঘটছে 16 বছর। তো সেই ঘটনাগুলোর জন্য মিনিমাম লেভেলে একটু ধৈর্য সহ্য নিয়ে অপেক্ষা করেন। হুটহাট করে রাজপথে নেমে যাবেন, কালকে দিয়ে পুলিশ লয়ে যাবো গা, পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস আসবে, এতটুকুই শেষ। এর বাহিরে কিচ্ছু হবে না আনটিল যতদিন আবার দল ক্ষমতায় না আসে। সাধারণ মানুষ এগুলার একটু বলতে শুরু করছে, তো আপনারা আবার এগুলার কিন্তু জাগাই দিতেছেন। এই ধরনের স্লোগান 12-14 বিএনপিও করতো রাজপথে মিছিল। রিজভী সাহেব বুড়া মানুষ, 8-10 জন নিয়ে তিনি মিছিল করতেন, আর সাংবাদিকরা ঘেরা ধরতেন। এটা নিয়ে আওয়ামী লীগ হাহারি এক দিতেন। এখন আপনাদেরও যে দেখেন হেলমেট মাথায় লাগাইয়া, তারপর মুখে গামছা বাইন্দা, দরকার কি? তো কেউ কেউ বলবেন যে না ভাই এই রাজনীতি তো এইভাবেই চলে। করেন, দেখেন যেটা ভালো মনে করেন। এখান থেকে শিক্ষা নিতে হবে যে নেতারা দল যখন ক্ষমতায় থাকে এইসব কর্মীদের পাত্তা থাকে না। আমি আমার এলাকায় দেখছি বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা মাইর খাইছে, উইরা এসে জুইরা বসা কোন জায়গার সরকারি কর্মচারী কর্মকর্তারা এই এলাকায় রাজনীতি করছে, এমপি মন্ত্রীরা ওনার পাশা চাটছে। এগুলো তো আমার এলাকার ঘটনা। রাজনীতিবিদদের সম্মান ছিল, এখন তৃণমূলের ডাক পড়ছে। ক্ষমতায় যখন থাকেন তৃণমূলের খবর থাকে, একটু রাইখেন, ভবিষ্যতের জন্য কাজে লাগে। এখন এই ধরনের দেখা যারা আওয়ামী লীগ করে তারাও হাহারিয়ে দিচ্ছে। একটু শুধরান, মানুষরা একটু শান্তিতে থাকতে দেন, কয়েকটা দিন যাক, মাস যাক,
সব কিছুর একটা মেয়াদকাল আছে, একটু হিসাব নিকাশ করে আর কি, নয়তো আবারও ধরেন এখনো তো ঘরে ঘরে ঢুকা ঢুকা খোঁজাখুঁজি চলতেছে না, এটা শুরু হয়ে যাবে। ভালো থাকুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত, বদিউল আলম মজুমদার। আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো, মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আওয়ামী লীগও যদি আজকের এই সভায় আসতে পারতো, নির্বাচন কমিশনের এই বৈঠকে, যেটা বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সংস্কার কমিশন, সেই কমিশন তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করছে, তো সেখানে সবাই একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গে। তো আওয়ামী লীগও যদি আসতে পারতো, সুযোগ যদি থাকতো, তারা যদি এই মানে আকামটা না করে ভাগতো, তাহলে কিন্তু আওয়ামী লীগও কিন্তু আমার ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বহাল চাইতো। কেননা তারা ভালো করেই জানে যে তাদেরকে যদি এখনো বলা হয়, আমি বিশ্বাস করি, মানে সবই কিন্তু এটা কল্পনা করে বলছি, পারসেপশন, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন সামনে হওয়া উচিত নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারা বলবে যে না না, আমরা দলীয় সরকার ছিলাম তো অন্যরকম, আমরা ছিলাম নিরপেক্ষ, সুতরাং আমাদের অধীনে হইতে পারতো, কিন্তু এখন তো আর অন্য কোনো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে বিশ্বাস করা যাবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একমাত্র উপায়। তারাও বলতো, যে ফর্মই হোক না কেন, ঘুরাই ফিরাই তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো। যাই হোক, আজকে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক প্রতিনিধি যা এসেছিলেন, সেখানে সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছে। দেখেন, আওয়ামী লীগ আমলেও হাবিবুল আওয়াল, এটা যদি এই লোকটা যদি একটু মানে একটু সাহস নিত, যদি গার্ডস যদি থাকতো, তাহলে কিন্তু তার সময়ও সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, নানাভাবে কিন্তু ব্যক্ত করেছে। সেন্টিমেন্টটা তো বুঝতে পারে যে বাংলাদেশের সুশীল সমাজ কোনোদিনও ওই পা চাটা কিছু সুশীল ছাড়া বাকি সবাই কিন্তু ওভারঅল বলবে যে ইয়েস, তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র উপায়। এখনো কিন্তু দেখেন বলতে পারতো, বিএনপি বলতে পারতো জিত করে যে ঠিক আছে, আওয়ামী লীগ যেটা করে গেছে ওইটাই থাকুক, পরে আমরা বিবেচনা করব, এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আনতে হয় আমরা আনবো, এই কথা কিন্তু বলতে পারতো, কিন্তু না, তারা জানে এটা বলা মানেই হচ্ছে সেন্টিমেন্টের বিরুদ্ধে। সুতরাং তারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে, তারাও কিন্তু এখন একমত যে তত্ত্বাবধায়ক সরকার বিধান আনা উচিত। বরং তারা বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটা এনে নির্বাচনটা দিয়ে বাকি সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করুক। এটা নিয়ে একটা বিতর্ক আছে, যাক এই প্রসঙ্গে আর গেলাম না। এখানে বদিউল আলম বলছেন যে আগের নির্বাচন কমিশন যেভাবে বিতর্কিত, কলঙ্কজনক এবং পাতানো নির্বাচন করেছে, 3টা কমিশন, তাতে প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। তাদের বিচার হওয়া উচিত যে তারা কিভাবে এই নির্বাচনটার সার্টিফিকেট দিলেন। তারা তো রিভোল্ট করতে পারতেন, তারা তো বলতে পারতেন যেন আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন হয়নি, না, কিন্তু সেটা করেনি। ওই নুরুল হুদা, আওয়াল এবং তার আগের যে কমিশন ছিল, ঠিক এই মুহূর্তে নামটা আমার মাথায় আসছে না, 3 কমিশনই একেবারে তাদের আসলেই মানে আসামি হওয়া উচিত। বড় ধরনের বাংলাদেশের গণতন্ত্রের বড় ধরনের সর্বনাশ ঘটে গেছে এরা। যদিও এই পুরো ব্যবস্থাপনার মূল আসামি আমি বলবো যে আওয়ামী লীগ এই গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং এটা তাদের হয়তো স্বভাবজাত চরিত্র। দেখেন বাংলাদেশে কত দুর্ভাগ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 3.5 বছরের মাথায় পুরো গণতান্ত্রিক সিস্টেমটা নস্যাৎ করে দিয়ে তারা একদলীয় বাকশাল করে ফেললো। একদলীয় বাকশাল করলে আর গণতন্ত্র থাকে? এরাই নাকি আবার গণতন্ত্রের নাকি মানুষ কন্যা। যেই দল তাদের মূল জন্মদাতা বলে, জাতির জনক বলে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে নিজে হাতে এই কফিন দিয়ে গেছে, মানে কফিনে পেরেক দিয়েছে, গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকেছে, নিজের দলের নাম পর্যন্ত বিলুপ্ত করে দিছে, বাকশাল করছে। তো এখন দুর্ভাগ্য, এদের ইতিহাসে আসলে গণতন্ত্র নাই। এরা হলো মানে আর যাই থাক না কেন সব আছে, সন্ত্রাসবাদ আছে, ফ্যাসিবাদ আছে, যত আকাম কুকাম লুটপাট পাচার সব আছে, কিন্তু যেটা জিনিসটা নাই সেটা হচ্ছে গণতন্ত্র আর সুষ্ঠু ভোট। গণতন্ত্র নেই, এটা শেখ মুজিব দেখা গেছে। আর বাংলাদেশে কোনো স্বাধীন নির্বাচন
হওয়া উচিত না সেটা দেখাই দিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা। এটা মানতে হবে, আপনার কষ্ট লাগতে পারে, এটাই সত্য। তো যাই হোক, এখন এই এদের দাবিও আসছে যে এই 3 কমিশনের বিচার থাকতে হবে। আচ্ছা, নারীদের ব্যাপারে কি হবে? এই যে নারীরা কি এই গোলাপ ফুল মানে টবের গোলাপ ফুল হবে নাকি সত্যিকারের গোলাপ ফুল হবে, সেটার জন্য নির্বাচন করতে হবে সরাসরি। নারীদের জন্য থাকুক, ওই আলাদা ব্যালট পেপার থাকুক, সেখানে নারী প্রতিনিধিরা থাকুক, তারা দাঁড়াক, নির্বাচন করুক। ওই যে সংরক্ষিত নারীরা ভিক্ষার জন্য ছুটবে, যে এই লাইন আমরা দেখলাম ওই ধানমন্ডিতে, আমি মনে করি যে এই সংরক্ষিত আসন দিয়ে নারীদেরকে আরো অবমাননা করা, তাদেরকে আরো শৃঙ্খলিত করা, তারা যে পুরুষদের সমান না সেটা প্রমাণ করা। আমার মনে হয় স্বাধীনতার এত বছর পর এসে এখন নারীদের সরাসরি নির্বাচনে দাঁড়ানো উচিত। আমরা নারীদের বীরত্ব দেখলাম তো সেই গণঅভ্যুত্থানের সময়, যেই নারীদের এখনো পলাইছে রে পলাইছে, মুদির বউ পলাইছে, সি সি হাসিনা, লজ্জায় বাঁচি না। একটা ছাত্রী একা, সে কতভাবে ক্ষুব্ধ, সে নিজে স্লোগান দিতে দিতে আসছে, দেখিনি আমরা? দেখেন, ভাইরাল এটা। তারপর আরো অনেকেই আছে, আমি আর নাম বললাম না আর কি, অসাধারণ তাদের যে পেছানোর আর কোনো সুযোগই নেই, আর সম্ভব না। সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ। আমরা অবশ্যই মর্যাদার সাথে মৃত্যুকে বরণ করব। এই কণ্ঠগুলো এখনো ভাসে দর্শক, আমি দেখি মাঝে। এই নারীরা কেন সংরক্ষিত আসনে প্রার্থী হবেন? প্রত্যক্ষ সরাসরি ভোট হবে, তাদের আত্মমর্যাদা বাড়বে, আত্মবিশ্বাসটা বাড়বে। সেটা আমি মনে করি যে বদিউল আলম মজুমদার সঠিক কথা বলেছেন এবং এই প্রস্তাবটা ওনার করা উচিত, এবং আমি মনে করি নারীরাও এটা অভিনন্দন জানাবে। যাই হোক, রাষ্ট্রপতি নির্বাচনটাও সরাসরি হওয়া উচিত। রাষ্ট্রপতিও ওই পুতুল রাষ্ট্রপতির দরকার নেই, তাহলে এই পদটাই আমার মনে বিলুপ্ত করে দেওয়া উচিত, যে ওই যা সই করে পাঠাবে উনি স্বাক্ষর করবে। কেন? ওনার নিজস্ব কিছু ক্ষমতা থাকবে না কেন? চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আমার মনে হয় যে এটার ব্যাপারেও করা উচিত। আর না ভোটের ব্যাপারটা বলছে, আমার এ না হলে আমি না ভোট দেবো কিন্তু আমি বলবো যে না, সেইটাও থাকার ব্যাপারে সবাই একমত হচ্ছে। যাই হোক, আমার ধারণা যে ভালো ভালো প্রস্তাব আসছে, এগুলি সংযুক্ত করে একটা আমূল পরিবর্তন সবাই। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।